কাস্টমস হাউসের ৫৫ কেজি স্বর্ণ চুরি নয়, আত্মসাৎ হয়েছে পিবিআইয়ের রিপোর্ট। সিসিটিভিতে মেলেনি চুরির আলামত। শাপলা প্রতীক না পেলে নির্বাচন বানচালে সার্জিসের হুমকিকে গুরুত্ব দিচ্ছেন না সিইসি। ফেব্রুয়ারি নির্বাচনের প্রস্তুতি। জুলাই অভ্যুত্থানের বিরোধিতাকারীরাও বহাল তবিয়তে শিক্ষা নিরীক্ষা অধিদপ্তরে, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস। এবং এশিয়া কাপের অলিখিত সেমিফাইনালের রাত 8:30টায় মুখোমুখি বাংলাদেশ পাকিস্তান, জিতলেই ফাইনালে টাইগাররা। স্বাগত সংবাদ সন্ধ্যায়, সঙ্গে আছি তাসনিমে জান্নাত অর্থী। শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর। কাস্টমস হাউসের সুরক্ষিত গুদাম থেকে ৫৫ কেজি স্বর্ণ চুরি নয়, আত্মসাৎ হয়েছে। পুলিশের তদন্ত সংস্থা পিবিআইয়ের তদন্তে এমন তথ্য উঠে এসেছে। এ ঘটনায় নতুন করে আত্মসাতের মামলা করবে দুর্নীতি দমন কমিশন দুদক, যার তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ঢাকা কাস্টমস হাউসের সুরক্ষিত গুদাম থেকে ৫৫ কেজি স্বর্ণ গায়েবের ঘটনা ঘটে প্রায় ২ বছর আগে। বিষয়টি সামনে আসার পর এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি চুরির মামলা করে ঢাকা কাস্টমস হাউস। প্রাথমিকভাবে ৪ গুদাম কর্মকর্তাকে আটক করে পুলিশ, পরে মামলা যায় ডিবিতে। সবশেষ মামলাটি পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়। ২ দফায় আসামিদের রিমান্ডেও নেয় পিবিআই। যদিও সাময়িক বরখাস্ত হওয়া এসব কর্মকর্তারা এখন জামিনে রয়েছেন। অপরাধীদের চিহ্নিত করে পিবিআইও তদন্ত রিপোর্ট জমা দিয়েছে। তদন্ত কর্মকর্তা জানান, এ ঘটনায় চুরির মামলা হলেও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তেমন কোনো আলামত মেলেনি। এটা চুরির কোনো ঘটনা নয়, এখানে মূলত চুরি হওয়ার কোনো সম্ভাবনা নাই। বলে সিসিটিভি ফুটেজে পাওয়া যায় না, ডিটেইলস ছিল এটা নিশ্চয়ই দীর্ঘদিন ধরে এটা এনবিআর এর কর্মকর্তাদের যোগ সদস্যরা আত্মসাৎ হয়েছে। দুদক জানায় এটি কোনো চুরির ঘটনা নয়। দণ্ডবিধি ৪০৯ ধারা বলে এবার আত্মসাতের মামলা করবে তারা। সঠিক আইন এবং ধারা অনুযায়ী দুদক পৃথক আবার মামলা করবে। যদি আরও কারো নাম আসে, এর সাথে সংশ্লিষ্টতা আরও কারো সংশ্লিষ্টতা পাওয়া যায়, সেক্ষেত্রে দুদকের আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ হবে। অপরাধের এ ধরন দুদকের তফসিলভুক্ত হওয়ায় অনুসন্ধানের নির্দেশ দেন ঢাকা মহানগর জজ আদালত। বিমানবন্দরের মতো অত্যন্ত সুরক্ষিত এলাকায় কাস্টমসের গুদাম থেকে স্বর্ণের মতো গুরুত্বপূর্ণ পণ্য উধাবের ঘটনা অত্যন্ত উদ্বেগের। তাই এই ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে গুদাম কর্মকর্তাদের মনিটরিং এবং আটককৃত স্বর্ণ সময়মতো বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়ার পাশাপাশি দোষীদের কঠোর শাস্তির সুপারিশ এসেছে এনবিআরের তদন্ত প্রতিবেদনেও। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শাপলা প্রতীক না পেলে নির্বাচন বানচাল করা হবে, এনসিপি নেতা সার্জিসের এমন মন্তব্যকে হুমকি হিসেবে দেখছেন না প্রধান নির্বাচন কমিশনার। বলেন, রাজনৈতিক দলের কথা বলার অধিকার আছে, তবে ইসি কাজ করবে আইন অনুযায়ী। বৃহস্পতিবার নির্বাচন ভবনে ব্রিফিংয়ে সিইসি আরও বলেন, পিআরের বিষয়টি নির্ভর করছে রাজনৈতিক দলের ঐকমত্যের ওপর। প্রবাসী ভোট নিয়ে কানাডা সফর ও নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সবসময় ভালো থাকি জানান, ইসির উপর প্রবাসীদের মধ্যে অতীতের আস্থাহীনতা কাজ করছে, এটি দূর করতে কাজ করছে ইসি। দল নিবন্ধন চূড়ান্ত করতে আরও কিছুদিন সময় লাগবে। সিইসি বলেন, এনসিপি শাপলা প্রতীক না পেলে নির্বাচন বানচালে সার্জিসের মন্তব্য হুমকি নয়। প্রতীক তালিকায় শাপলা অন্তর্ভুক্ত করতে আইন সংশোধন হবে কিনা সে সিদ্ধান্ত নেবে কমিশন। নাগরিক ঐক্যতা ওরা কিন্তু প্রথম চেয়েছিল, একবার দরখাস্ত দিয়েছে, তারপর আমার সাথে ওনাদের ডেলিগেশন দেখা করেছে। তখন আপনারা কোনো কিছু আলোচনা করেন, আলোচনায় তো আনেনি নাই যে শাপলা নিয়ে যে নাগরিক ঐক্য। এখন এতক্ষণ আলোচনা করতেছে না, আমি বুঝলাম না। যে ধরনের কর্মকাণ্ড করলে দেশের মঙ্গল হবে সেটা অন্যরাও বুঝেন। আমি ওইটাকে কোনো দেশের জন্য হুমকি মনে করি না, আমাদের জন্য কোনো হুমকি মনে করি না। আমরা শ্রোতা হিসাবে অত্যন্ত উত্তম। সুতরাং আমরা শুনেই যাব এবং আমাদের কাজ আমরা যথারীতি আইন মোতাবেক করেই যাব।
পিআর পদ্ধতিতে নির্বাচনের বিষয়ে সিইসি বলেন, সংবিধান এবং আরপিও মেনে কাজ করবে ইসি। ফেব্রুয়ারিতে নির্বাচন করতে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হচ্ছে। আগামী বছর রমজানের আগে ফেব্রুয়ারি মাসে প্রথমার্ধে নির্বাচন করার জন্য যা যা প্রস্তুতি নেওয়া দরকার আমরা জোরে সোরে নিচ্ছি। পিআরটা তো আরপিওতে তো নাই, আমার সামনে তো আরপিও। আমি তো আমাকে যদি আরপিওটা বদলাইয়া যদি এটা অন্য একটা দিয়ে দেয় তাহলে এটা আইন না বদলাইলে তো পারি না। আমি একটা ফয়সালায় আসুক, ওনারা তো বুঝবেন যে আমাদের পক্ষে সম্ভবপর হবে কি হবে না। রাজনৈতিক দল যেন নেতিবাচক কিছু করতে না পারে সে ব্যবস্থা করা হবে বলে জানান সিইসি। সংলাপে জাতীয় পার্টিকে ডাকার বিষয়ে সিদ্ধান্ত পরে হবে। বিদেশি পর্যবেক্ষকদের স্বাগত জানিয়ে সিইসি জানান, ভোট নিয়ে লুকানোর কিছু নেই। আমাদের এখানে লুকানো চাপানোর কিছু নাই। আমরা একদম। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনের নামে শিক্ষকদের জিম্মি করে ঘুষ নেওয়ার অভিযোগ পরিদর্শন এবং নিরীক্ষা অধিদপ্তরের বেশিরভাগ কর্মকর্তাদের বিরুদ্ধে। এমনকি জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার বিপক্ষে মিছিল করা কর্মকর্তারাও বহাল তবিয়তে এই দপ্তরে। এসব বিষয়ে মন্ত্রণালয়ে অভিযোগও দিয়েছেন শিক্ষকরা। মন্ত্রণালয় বলছে তদন্ত করে নেওয়া হবে ব্যবস্থা। শিক্ষা প্রতিষ্ঠানে অডিট পরিচালনা করে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর। এর পরিদর্শনে ঘুষ নেওয়া বন্ধ হয়নি ছাত্র জনতার অভ্যুত্থানের পরেও। সম্প্রতি চট্টগ্রাম শহরের 10টি স্কুল ও কলেজে পরিদর্শনে যান অধিদপ্তরের পরিদর্শক আবুল কালাম আজাদ। সেখানকার প্রতিটি প্রতিষ্ঠান থেকে 2 থেকে 3 লাখ টাকা ঘুষ নেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন একাধিক শিক্ষক। এটা অ্যাপ্রক্সিমেট 2000 টাকা করে না? আচ্ছা, কতজন টিচার ছিল সেখানে? ঘুষ নেয়া এই পরিদর্শক চাকরি বিধি ভেঙে জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্র জনতার বিপক্ষে মিছিল করেন। তবে এসব অভিযোগ অস্বীকার করছেন তিনি। শিক্ষকরা যেটা বলছে এর সাথে আমি জড়িত নই, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। নিরীক্ষা অধিদপ্তরে পরিদর্শক 12 জন, সহকারী পরিদর্শক 11, অডিট অফিসার 3 আর অডিটর আছেন 13 জন। তাদের বেশিরভাগের বিরুদ্ধেই শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে গিয়ে ঘুষ নেয়ার অভিযোগ রয়েছে। তারা জানে যে এখানে কী ধরনের দুর্নীতি হয় এবং ওইখানে যখন ইন্সপেক্টররা যায় সেখানে ওনার জন্য নানান ধরনের এই আপনার খ্যাতবোধের ব্যবস্থা থাকে। এই খ্যাতবোধগুলো ওরা করে থাকে। ওইখানে 1-2 বছর থাকার পরে তার ঢাকা শহরে মানে থাকার মতো একটা আবাসন তৈরি করে ফেলতে হবে, এরকম টাকা পর্যন্ত দেখে। স্বৈর শাসকের সুবিধাভোগী ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় অনিয়ম থামছে না বলে মনে করেন শিক্ষক নেতারা। তাদের যদি এরকম কোনো তাদের প্রেশার দেওয়া হয় যে তোমার বিরুদ্ধে অভিযোগ আছে এবং তোমাকে আমরা ফাঁসিয়ে দিব, তোমাকে চাকরি থেকে বাদ দেওয়ার ব্যবস্থা করব, তারা আমাদের কাছে অভিযোগ করুক যদি সাহস না থাকে। অনিয়মের সাথে জড়িতদের কোনো ছাড় দেয়া হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মন্ত্রণালয় গেলে তো মন্ত্রণালয় পদক্ষেপ নেবে, সেটাকে তো অবশ্যই আমরা সাধুবাদ জানাবো যদি অন্যায় করে থাকে। আর সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকলে আমি সেটা তদন্ত করে তার পরবর্তী পদক্ষেপের জন্য মন্ত্রণালয় পাঠাবো। শিক্ষা গবেষকরা বলছেন অডিটরদের বদলির বিধান না থাকায় অনিয়মের সুযোগ বেশি। সংশ্লিষ্টরা বলছেন মানসম্মত শিক্ষা নিশ্চিতে দপ্তরগুলোতে স্বচ্ছতা আনতে হবে, আর এজন্য অনিয়মের সাথে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে নিতে হবে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পিআর পদ্ধতিতে নির্বাচন দেশে আবার স্বৈরতন্ত্র চালু করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি আরো বলেন, যারা দেশকে অস্থিতিশীল করতে চায় তারাই এই পদ্ধতির নির্বাচন চায়। ন্যাশনালিস্ট ব্রিটিশ ল স্টুডেন্টস অ্যালায়েন্সের 15তম বর্ষপূর্তির অনুষ্ঠানে সুপ্রিম কোর্ট মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময় পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি নিয়ে সমালোচনা করে তিনি বলেন, এই পদ্ধতিতে আবারও দলীয় ও ব্যক্তি স্বৈরতন্ত্রের চর্চা শুরু হবে। পিআরের মধ্য দিয়ে মার্কাকে যদি ভোট দেওয়া হলো, সেই দল কাকে এমপি নির্বাচিত করবে জনগণ জানবে না, জানবে সেই দলের সুপ্রিম লিডার
প্রেসিডেন্ট সেক্রেটারি অথবা মজলিসে শুরা। পিআরএ কে এমপি হবে সেটা যদি দলের প্রেসিডেন্ট সেক্রেটারি ঠিক করে, দলের স্ট্যান্ডিং কমিটি ঠিক করে, তাহলে তাদেরকেই নমনম করলে হলো, আর কাউকে তো বোঝার দরকার নাই। দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যেই এসব দাবি করা হচ্ছে বলেও অভিযোগ করেন এই নেতা। রাষ্ট্রে একটা সবসময় জ্বলন্ত পার্লামেন্ট থাকবে, সবসময় একটা অস্থিতিশীল সরকার থাকবে, সবসময় রাষ্ট্রের একটা অস্থিরতা থাকবে, সেটার বেনিফিশিয়ারি হবে পার্শ্ববর্তী কোনো রাষ্ট্র অথবা বাংলাদেশের যারা কল্যাণ চায় না তারা। সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। বলেন, কয়েক সপ্তাহের মধ্যেই দেশে ফিরে নির্বাচন সহ গণতন্ত্র পুনরুদ্ধারে নেতৃত্ব দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি গত 18 মাস পূর্ব থেকেই নির্বাচনী যে সমস্ত কার্যক্রম করা প্রয়োজন সেটি শুরু করেছে। কয়েক সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ তারেক রহমান এসে বিএনপির নির্বাচনী প্রক্রিয়া নয়, গণতন্ত্র পুনরুদ্ধারের শেষ লগ্ন সেটির নেতৃত্ব দিবেন। নির্বাচন সামনে রেখে দেশি বিদেশি ষড়যন্ত্র রুখে দিতে বিএনপি প্রস্তুত বলেও জানান ডাক্তার জাহিদ। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রতিবেশী দেশের যে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করে জামায়াত। আগামী নির্বাচনে কি চ্যালেঞ্জ অপেক্ষা করছে চীনের প্রতিনিধি দলের এমন প্রশ্নের জবাবে কথা বলেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। নির্বাচনে অংশ নিতে জামায়াত প্রস্তুত রয়েছে বলে জানান দলের সেক্রেটারি জেনারেল। বৃহস্পতিবার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমিরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন চায়না ফরেন অ্যাফেয়ার্স ইনস্টিটিউটের ভাইস চেয়ারম্যান জো পিংজিয়ান। সাক্ষাৎ শেষে বিস্তারিত জানান দলের সেক্রেটারি জেনারেল। গোলাম পরোয়ার জানান, চীনা নেতাদের জামায়াত আমির বলেন, দুর্নীতি, অর্থ পাচার ও লুটপাটের কারণে ব্যাংক খাতসহ ধসে পড়া অর্থনীতি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। বাংলাদেশের অর্থনীতি, আমাদের ব্যাংকিং ব্যবস্থা যে একেবারে লুট হয়ে গেছে, করাপশন, অর্থ পাচারে আমাদের অর্থনীতি যে ফোকলা হয়েছে সেটা তিনি তুলে ধরেছেন। অর্থনীতি সহ সামগ্রিক বিষয়ে নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করছে, এটা চায়না নেতৃবৃন্দের সামনে আমাদের আমির সাহেব আশাবাদ ব্যক্ত করেছেন। বাংলাদেশ চীন ঘনিষ্ঠ ও প্রতিবেশী সুলভ সম্পর্ক গড়ে তুলতে চায়। আসন্ন নির্বাচনে জামায়াত অংশ নিতে প্রস্তুত রয়েছে বলেও জানান গোলাম পরোয়ার। জামায়াত ইসলামী সবসময় গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাসী এবং একটি নির্বাচনমুখী দল। ওনাদের প্রশ্নের জবাবে আমাদের আমির সাহেব বলেছেন যে সকল গ্রহণযোগ্য নির্বাচনে জামায়াত ইসলামী ইতিপূর্বে অংশগ্রহণ করেছে এবং আমরা প্রত্যেক পার্লামেন্টে নির্বাচিত হয়ে প্রতিনিধিত্ব করেছি। এ সময় বাংলাদেশের জনগণের সাথে চীন সম্পর্ক উন্নয়ন করতে চায় বলে মনে করেন চীনের প্রতিনিধি দলের প্রধান। চীন বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক দীর্ঘদিনের। দুই দেশের জনগণের সম্পর্ক ভবিষ্যতে আরও উন্নত হবে বলে আমরা আশা করি। বৈঠকে দুদেশের রাজনৈতিক দলভিত্তিক সম্পর্ক উন্নয়ন, কৌশলগত সংলাপ এবং যৌথ উন্নয়ন নিয়ে আলোচনা হয়। আফসানা আফরোজ জুই, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আন্দোলনকারীদের জঙ্গি সন্ত্রাসী ট্যাগ দিয়ে বল প্রয়োগে উস্কানি, হত্যার নির্দেশ সহ 8টি সুনির্দিষ্ট অভিযোগ দাখিল করা হয়েছে হাসানুল হক ইনুর বিরুদ্ধে। প্রসিকিউশনের এসব অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। আগামী সোমবার তাকে হাজির করার নির্দেশ দিয়েছে আদালত। জাসদ সভাপতি ও আওয়ামী আমলের সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর নামে এবার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। অভিযোগপত্রের সঙ্গে প্রমাণ হিসেবে 1679 পৃষ্ঠার তথ্য উপাত্ত দাখিল করেছে প্রসিকিউশন। ইনুর বিরুদ্ধে 8টি সুনির্দিষ্ট অভিযোগের মধ্যে অন্যতম আন্দোলনকারীদের জঙ্গি ট্যাগ দিয়ে বল প্রয়োগ ও হত্যায় উস্কানি, কুষ্টিয়ায় পুলিশ ও 14 দলীয় কর্মীদের নির্দেশনা দিয়ে জুলাই আন্দোলনের সময় গুলি করে 6 জনকে হত্যা, 14 দলের বৈঠকে কারফিউ জারি করে দেখামাত্র গুলির সিদ্ধান্ত নেয়া, মারণাস্ত্র ব্যবহারে শেখ হাসিনার নির্দেশকে সমর্থন এবং তা বাস্তবায়নে ভূমিকা রাখা। নিয়মিত শেখ হাসিনা কুষ্টিয়ার এসপির সাথে যোগাযোগ করতেন এবং তার এই ফোন আলাপের এক পর্যায়ে উনি বলেছেন যে আপনি আপনার লোকাল লিডার এবং আইনশৃঙ্খলা বাহিনীকে বলে দেন যে কিভাবে আন্দোলন দমন করতে। 5ই আগস্ট আওয়ামী লীগ এবং পুলিশ বাহিনী স্থানীয় আন্দোলনকারীদের উপর বিভিন্ন স্থানে গুলি চালিয়ে 6 জনকে হত্যা করেছেন, যার নির্দেশ দেওয়ার সাথে সহায়তা করেছেন উনি, সম্পৃক্ত থেকেছেন।
ইনুর বিরুদ্ধে মোট ২০ জনের জবানবন্দি নিয়েছেন তদন্ত কর্মকর্তা। জুলাই আন্দোলন দমনে শেখ হাসিনাকে তিনি নানা পরামর্শ দিয়ে মানবতাবিরোধী অপরাধে সহযোগিতা করেছেন বলে জানিয়েছে প্রসিকিউশন। উনি বেশ কয়েকটি ১৪ দলীয় জোটের বৈঠকে উপস্থিত থেকে এই ছাত্র জনতার উপরে আন্দোলন দমনের নিপীড়ন চালানোর জন্য যে সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়েছে সেই বৈঠকে উপস্থিত ছিলেন, সিদ্ধান্ত দিয়েছেন, মতামত দিয়েছেন, ফ্যাসিলিটেট করেছেন, যেগুলো প্রত্যেকটি এই আইনের অধীনে একটি করে অপরাধ। এদিকে আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানো এবং চাংখারপুলে ৬ জনকে গুলি করে হত্যার মামলায় আরও ২ জন সাক্ষ্য দিয়েছেন। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শারদীয় দুর্গাপূজা ঘিরে প্রতিমা তৈরিতে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে মণ্ডপে মণ্ডপে। পাশাপাশি মণ্ডপ ও মন্দির সাজসজ্জার কাজও চলছে পুরোদমে। উৎসব শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খল করতে প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা। দুর্গাপূজার আর বাকি মাত্র কয়েকদিন। শেষ মুহূর্তে দেবী দুর্গাকে সাজাতে রাত দিন পরিশ্রম করছেন কারিগররা। কিশোরগঞ্জে রং তুলির ছোঁয়ায় ফুটিয়ে তোলা হচ্ছে দেবীর প্রাণবন্ত অবয়ব। পাশাপাশি কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী প্রতিমার সাজসজ্জার কাজও চলছে পুরোদমে। পঞ্চমীর সময়ের মধ্যে আমরা আমাদের কাজ, প্রত্যেক মন্দিরের কাজ সুসম্পন্ন করতে পারবো। প্রশাসনিকভাবেও খোঁজখবর নিচ্ছে এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীও যোগাযোগ রাখছেন আমাদের সাথে। ফেনীর ১৫০টি মণ্ডপে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ। সুশৃঙ্খল শান্তিপূর্ণভাবে উৎসবে মেতে ওঠার অপেক্ষায় ভক্তরা। এই প্রতিমার কাজ করে আমাদের কাছে খুবই ভালো লাগে। আমাদের মায়ের যখন আমরা মাটির কাজ করি তখন একটা আনন্দ লাগে। প্রতিমা তৈরির উপকরণের দাম বাড়লেও মজুরি না বাড়ায় শুধুমাত্র পূর্বপুরুষের পেশা ও ঐতিহ্য ধরে রাখতে কাজ করার কথা জানান হিলির কারিগররা। সারা বছর ৩ মাস কাজ করি আমরা, বাকি সময় আরো অন্য কাজ করি, আর আমরা বাইরে কোনো ব্যবসা করি না। সেভাবে সেটার মূল্য সেরকমভাবে আমরা হয়তো বা পোষায় না, এরকমভাবেই আমরা চলে থাকি। প্রতিমা তৈরির পাশাপাশি লালমনিরহাটের ৪৬৭টি পূজা মণ্ডপে চলছে প্যান্ডেল তৈরির কাজ। ৩ মাস পর্যন্ত করার পর এই যে আর কাজ মনে করো কিছু ২-১ দিনের মধ্যে শেষ হয়ে যাবে। উৎসব শান্তিপূর্ণ করতেই মণ্ডপগুলোতে মোতায়েন থাকবে পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। পুলিশের নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি অন্যান্য সংস্থা তো থাকবেই, আমাদেরই সাদা পোশাকে ডিবি, ডিএসবি কাজ করবে। থানার মোবাইল পার্টি যেগুলো আছে সেগুলো নিয়মিত টহল দিচ্ছে এবং ওই সময় দেবে। আগামী ২৮ সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হচ্ছে ৫ দিন ব্যাপী শারদীয় দুর্গোৎসব। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান রিটন। শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন দেখছেন পূজা ঘিরে, এবং পূজাকে ঘিরে আসলে বেচাকেনা কতটা জমজমাট হয়েছে? দেখুন, আমরা আসলে গত 2 দিন ধরে বলে আসছি চট্টগ্রাম জেলায় এবার 2202টি পুজো মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। আমরা দেখছি আসলে পুজোকে মাথায় রেখে প্রতিটি মৃৎশিল্প পাড়ায় যেখানে প্রতিমা গড়ার কাজ চলে, আপনি দেখতে পাচ্ছেন আসলে এখানে ব্যাপক প্রস্তুতি চলছে এবং আমরা দেখছি বেশিরভাগ প্রতিমা ইতিমধ্যে তৈরি শেষ হয়ে গেছে এবং হাতের গোনা 2-1টি প্রতিমা আছে যেখানে আসলে শেষ মুহূর্তের যে ঘষা মাজা সেটি চলছে। আমরা এখানে যারা কর্মরত রয়েছেন তাদের সাথে কথা বলছি, তারা বলছেন আসলে কাঙ্ক্ষিত যে প্রতিমা সেটি গ্রাহকদের কাছে বুঝিয়ে দেওয়ার জন্য তারা রাত দিন পরিশ্রম করে যাচ্ছে। আপনি এবং চট্টগ্রামের পূজা উদযাপন পরিষদের সঙ্গে যারা যুক্ত তাদের সাথেও আমরা কথা বলেছি, তারা বলছেন যে এখন পর্যন্ত কোনো রকম অপ্রীতিকর ঘটনা খবর কোথাও তারা পাননি এবং অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই বিষয়টিকে মাথায় রেখে পুলিশ প্রশাসনের সঙ্গে তাদের ইতিমধ্যে একাধিকবার বৈঠক হয়েছে, দফায় দফায় বৈঠক হচ্ছে এবং তারা ধারণা করছেন যে বেশ শান্তিপূর্ণভাবে চট্টগ্রামে যে শারদীয় দুর্গোৎসব সেটি সারতে পারবেন। আমরা দেখছি আসলে এই দুর্গাপূজাকে কেন্দ্র করে চট্টগ্রামের যে সমস্ত বিপণী বিতানগুলো রয়েছে, চট্টগ্রামের রেয়াজউদ্দিন বাজার, নিউ মার্কেট, টেরি বাজার, বক্সিরহাট সহ যে সমস্ত বিপণী বিতানগুলো রয়েছে সেখানেও আমরা দেখছি আসলে সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের আসলে এই মুহূর্তে উপচে পড়া ভিড়। তারা আসলে তাদের পছন্দের যে পোশাক সেটি কেনার জন্য মার্কেটে ভিড় করছেন। তবে একটা তাদের সবসময়কার যে অভিযোগ সেই অভিযোগ এবারও আছে যে আসলে গত বছরের তুলনায় প্রতিটি
কাপড় তাদেরকে আসলে বাড়তি দামে গুনতে হচ্ছে। সেক্ষেত্রে আসলে বিক্রেতারা যেটি বলছেন সেটি হচ্ছে সময়ের সাথে সাথে সবকিছুর দাম বেড়েছে এবং সেই কারণে তাদেরকে আসলে বাড়তি দামে বিক্রি করা ছাড়া তারা পোষাতে পারছেন না। তো মোটামুটি মহালয়ার মধ্য দিয়ে চট্টগ্রামের যে 2202টি পুজো মণ্ডপে এবার শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। এর মধ্যে 287টি মণ্ডপ রয়েছে চট্টগ্রাম শহরে। আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রামের সিআরবির একটি কারখানায়, যেখানে দেখছি অন্তত 100টির বেশি প্রতিমার সেট রয়েছে, যেগুলো যার মধ্যে ইতিমধ্যে বেশ কিছু প্রতিমা গ্রাহকরা নিয়ে গেছেন এবং যে কয়টি আছে ধারণা করা হচ্ছে আগামীকালকের মধ্যে বেশিরভাগ প্রতিমা চলে যাবে এবং যে সমস্ত প্রতিমা করার কাজ এখনও কিছুটা বাকি রয়েছে সেই কাজগুলো শেষ করার জন্য এখানে যারা কারিগররা রয়েছেন তারা আসলে প্রাণপণ চেষ্টা করছেন, অর্থাৎ গ্রাহকের সন্তুষ্টিতে তারা আসলে সন্তুষ্টি প্রকাশ করেন এবং সেই বিষয়টিকে মাথায় রেখে আমরা দেখছি আসলে একেবারে নাওয়া খাওয়া ছেড়ে তারা আসলে রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন এবং ধারণা করা হচ্ছে যে আগামীকালকের মধ্যেই সমস্ত প্রতিমাগুলো তৈরি হয়ে যাবে এবং কাঙ্ক্ষিত যে প্রতিমা সেটি গ্রাহকদের হাতে তুলে দিতে পারবেন। এটি ছাড়াও চট্টগ্রামের আরও চকবাজার, সদরঘাট সহ বেশ কয়েকটি জায়গায় প্রতিমা করার কাজ চলে। সেখানে যেমন কাজ চলছে, পাশাপাশি প্রতিটি এলাকায় যে মণ্ডপ 2202টি পুজো মণ্ডপ, সেখানেও আসলে যারা পূজার্থী প্রস্তুতি চলছে পূজাকে ঘিরে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দুর্গাপূজার প্রস্তুতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আসান রিটন। মাত্র 50 পয়সা থেকে 10 টাকায় মিলছে খাদ্য, বস্ত্রসহ নানা পণ্য সামগ্রী। সার্বজনীন দুর্গোৎসব উপলক্ষে রাজধানীর নিম্ন আয়ের মানুষদের জন্য এমন মানবিক আয়োজন করেছে সেবামূলক সংগঠন বিদ্যানন্দ। রাজধানীর রমনা কালী মন্দির প্রাঙ্গণে সপ্তাহব্যাপী চলছে এই ব্যতিক্রমী 10 টাকার পুজোর বাজার। আগামী 28 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে শারদীয় দুর্গাপূজা। এরই মধ্যে শুরু হয়েছে উৎসবের আমেজ। তবে রাজধানীর ঐতিহ্যবাহী রমনা কালী মন্দিরে এক ভিন্নধর্মী বাজারের আয়োজন করেছে সেবামূলক সংগঠন বিদ্যানন্দ, যেখানে মাত্র 10 টাকার টোকেন সংগ্রহ করে কেনাকাটা করতে পারছেন সব ধর্মের মানুষ। এখানে 1.5 টাকায় 1 ডজন ডিম, 3 টাকায় 1 লিটার ভোজ্য তেল এবং 4 টাকায় একটি নতুন পোশাক মিলছে সহজেই। স্বল্প দামে নিত্যপণ্য হাতে পেয়ে খুশি ছোট বড় সবাই। রমনা কালী মন্দিরে আসছে 10 টাকার পূজার বাজার করতে। আমরা তাদের জন্য অনেক দোয়া করি যাতে ও ভালো থাকুক, আমাদের এই পূজার সময় আমাদের একটা উপহার দিল। যারা গরিব দুঃখী তারা যেন এই টাকাগুলো দিয়ে তাদের মনের মতো বাজার করতে পারে, সেই জন্য মূলত এই ব্যবস্থা করা। ডিম নিছি, তেল নিছি, চানাচুর নিছি, বিস্কুট নিছি, এর টাকা দিতে লাগে না। পুরো বাজারের দেখভাল করছেন বিদ্যানন্দের স্বেচ্ছাসেবীরা। মন্দির প্রাঙ্গণে সপ্তাহব্যাপী চলবে এই আয়োজন। প্রান্তিক মানুষদের মুখে হাসি ফোটাতেই বিদ্যানন্দের এই উদ্যোগ। নিম্নবিত্ত পরিবারগুলোতে আমরা বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করে একটা টিকিট দিয়ে আসছি। ওই টিকিটের বিনিময়ে ওনারা আজকে এই বাজারটা এখান থেকে কালেক্ট করতে পারতেছে। পূজায় আর কি ভালো মতো একটু বাজার করবে এই সামর্থ্যটা নেই, তাদের জন্য আমরা এই বাজারটা আয়োজন করছি। এটা আমরা দিচ্ছি জাস্ট ডেমো, তাদেরকে নিয়ে আসার দায়িত্বটা আমাদের, টাকা দেওয়ার দায়িত্বটা আমাদের এবং তাদের পছন্দসই পণ্য কেনার দায়িত্ব হচ্ছে তাদের। হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, আদিবাসী প্রত্যেকেই 50 পয়সা থেকে 10 টাকায় পাচ্ছে নানা ধরনের পণ্য সামগ্রী। পূজা উপলক্ষে বিদ্যানন্দের আয়োজন ঢাকার রমনার কালী মন্দিরকে পরিণত করেছে এক অনন্য সম্প্রীতির বন্ধনে। মাহফুজার রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বেসামরিক বিমান উপদেষ্টা হয়েও রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থার চেয়ারম্যান হওয়াকে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট মনে করেন না উপদেষ্টা শেখ বশির উদ্দিন। বৃহস্পতিবার সচিবালয় পর্যটন দিবসের ব্রিফিংয়ে তিনি আরও বলেন, ব্যবসায়ী হয়েও বাণিজ্য সহ 3 মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। এ সময়ে কারো বৈধ স্বার্থহানি হয়েছে কিনা তাও খতিয়ে দেখার আহ্বান এই উপদেষ্টার। অংশগ্রহণ করবেন আমাদের মাননীয় উপদেষ্টা। এই মন্ত্রণালয় বৃহস্পতিবার সচিবালয়ে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সংবাদ সম্মেলনে আসেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা। বিমান উপদেষ্টা হয়েও রাষ্ট্রীয় উড়োজাহাজ কোম্পানির চেয়ারম্যান হওয়া স্বার্থের সংঘাত কিনা এমন প্রশ্নে শেখ বশির উদ্দিন বলেন, আইন মেনেই নিয়োগ হয়েছে তার। বিমান 100% owned, 100% owned by the Ministry of Civil Aviation. এখানকার সেক্রেটারিও চেয়ারম্যান, সো তাহলে ওটাও কি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়? এখানে এনবিআর এর চেয়ারম্যান এখানকার ডিরেক্টর, ওটাও কি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়? বাণিজ্যের যেহেতু আমি দায়িত্বে, আপনি বাণিজ্যের সাথে সংশ্লিষ্ট বাংলাদেশের যত ব্যবসায়ী আছে একটু জিজ্ঞেস করে দেখেন তো,
যে তারা আমার সাথে কোনো কাজে কনফ্লিক্ট পেয়েছে কিনা, আমার স্বার্থ সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠান কোনোদিনও আমার দপ্তরে এসছে কিনা। টিকিটিং সহ বিমানের দুর্নীতি কমাতে কাজ করছেন জানিয়ে উপদেষ্টার দাবি, এয়ার আকিজের সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই। আকিজ এয়ারের যিনি মালিক, ওনার সাথে আমার গত 6 বছরের মধ্যে কথা হয়নি, দেখাও হয়নি। বাংলাদেশের ট্রাভেল এজেন্সি সেক্টরে যে নৈরাজ্য বিরাজ করছে, বিমানে যে নৈরাজ্য বিরাজ করছে, সেই ব্যাপারে দয়া করে অনুসন্ধান করুন। এমন কিছু করুন যেন গরিব মানুষগুলোর উপকার হয়। যারা এই গরিব মানুষগুলোকে চুষে খাচ্ছে, যারা এই গরিব মানুষকে সর্বশান্ত করছে, 30,000 টাকার টিকিট 1 লাখ টাকায় বিক্রি করছে। উপদেষ্টা জানান 21,000 কোটি টাকা বিনিয়োগে নির্মিত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল চালু হবে শিগগিরই। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের আরো খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ।